তো আজ আমরা দেখব 2024 সালে মুক্তি পাওয়া সেরা মুভিগুলোর মধ্যে একটি, যার নাম কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস। এই মুভির 3টা পার্ট আগে রিলিজ করা হয়েছে, কিন্তু যারা দেখোনি কোনো সমস্যা নেই, আমি আগের 3টা পার্টে কি হয়েছে সংক্ষেপে বলে দিচ্ছি, যেন আজকের মুভিটা তোমরা ভালোভাবে এনজয় করতে পারো। একটা কোম্পানি আলজাইমার অর্থাৎ মানুষের ভুলে যাওয়ার রোগটিকে ঠিক করার জন্য একটি ওষুধ তৈরি করে, আর তারা সেই ওষুধটির প্রথম টেস্ট ব্রাইট আইজ নামের এক মাদার শিম্পাঞ্জির উপর করে, যার ফলে সেই শিম্পাঞ্জি অনেক বুদ্ধিমান হয়ে যায়। কিন্তু সেই ওষুধটির প্রভাব তার পেটে থাকা বাচ্চাটির উপরে পড়ে, যার ফলে সেই বাচ্চাটি জন্ম থেকে অনেক বুদ্ধিমান হয়ে যায়। বাচ্চাটির নাম হচ্ছে সিজার। তারপরে সেই কোম্পানি তাদের ওষুধের টেস্ট সাকসেসফুল দেখে তারা বাকি শিম্পাঞ্জিদেরও ওষুধটি দিয়ে দেয়। কিন্তু সেই মাদার শিম্পাঞ্জি বুঝতে পারে তার বাচ্চার উপর অনেক টেস্ট করা হবে, তাই সে তার বাচ্চাকে বাঁচাতে মানুষদের উপর হামলা করে দেয়। কিন্তু হামলার দরুন সে মারা যায়। সবার থেকে লাগছিল তাদের ওষুধ ফেল হয়ে গিয়েছে, তাই সেই কোম্পানি তাদের সব শিম্পাঞ্জিদের মেরে ফেলে। কিন্তু এক সায়েন্টিস্ট চুপচাপ সিজারকে তার ঘরে নিয়ে আসে এবং নিজের বাচ্চার মতো পালতে শুরু করে। কিন্তু এক ঘটনার দরুন সায়েন্টিস্টকে তাকে প্যাট হোমে ছেড়ে দিতে হয়, কিন্তু সেখানের দায়িত্বপ্রাপ্ত ছেলেটি তাকে অনেক বিরক্ত করে। এরপর ধীরে ধীরে সিজার সেখানে দুঃখ কষ্ট এবং একাকিত্বের মধ্যে থাকতে শুরু করে। একদিন সে রাগে সেই আলজাইমার ওষুধটি তার সায়েন্টিস্টের ঘর থেকে চুরি করে প্যাট হোমে থাকা তার সব সাথীদের ওষুধটির ঘ্রাণ শুকিয়ে সবাইকে বুদ্ধিমান করে দেয়। তারপর সে সবাইকে নিয়ে মানুষদের সাথে লড়াই করে প্রাণে বেঁচে সবাই জঙ্গলে চলে যায়। কিন্তু 2বার ডোজ নেওয়ার কারণে সিজার এতটাই বুদ্ধিমান হয়ে যায় যে সে মানুষের ভাষায় তার সায়েন্টিস্টকে বলে দেয়, প্রথম না, দ্বিতীয় জঙ্গল সিজারের ঘর। অন্যদিকে এই ওষুধটির ভাইরাস 95% মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দেয়। সিজার তার স্ত্রী, 2 ছেলে এবং তার সব সাথীদের সাথে জঙ্গলের মধ্যেই ঘর বানিয়ে থাকতে শুরু করে। তারপর সিজার পৃথিবীতে বেঁচে থাকা বাকি মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করেছিল, কিন্তু তার একজন সাথী যার নাম কোবা, সে মানুষদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটা পরিকল্পনা করে, আর সে তার পরিকল্পনা অনুযায়ী সিজারকেই গুলি করে দেয়, আর সেটার দোষারোপ সে মানুষদের উপর দিয়ে দেয়। ভয়াবহ যুদ্ধ শুরু হয়, কিন্তু ম্যালকম নামের এক লোক সিজারকে বাঁচিয়ে ফেলে। এরপর সিজার কোবাকে মেরে নিজের সিংহাসন আবার ফিরে পায়। এরপর সবকিছু নর্মাল হয়ে যায়, কিন্তু সেই যুদ্ধের মধ্যে বেঁচে যাওয়া কিছু মানুষ প্রাইভেট স্পেশাল ফোর্স থেকে সাহায্য নেয়। তারপর এক নিষ্ঠুর মনের সেনাপতি কার্নাল এবং তার সব সৈন্য মিলে সব মাঙ্কিদের এলাকায় হামলা করে দেয়। এরপর টানা 2 বছর খোঁজার পর কার্নাল সিজারের গ্রামে হামলা করে তার অনেক লোককে মেরে ফেলে। সেখানে তারা সিজারের স্ত্রী এবং বড় ছেলেকেও হত্যা করে দেয়। এই ঘটনার পর সিজার কার্নাল থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার ক্যাম্পে চলে যায়, আর সিজার সেখানে দেখে নতুন ঘরের সন্ধানে বের হওয়া অনেক মাঙ্কিদের দলকেও তারা বন্দি করে রেখেছে। কার্নাল বিশ্বাসঘাতকতা করে তাকেও ধরে ফেলে। এরপর সে সিজারের প্রাণের বদলে সে সব মাঙ্কিদের দিয়ে ভারী ভারী পাথর উঠিয়ে দেয়াল তৈরির কাজে লাগিয়ে দেয়। আসলে জাতীয় সেনাবাহিনী থেকে কার্নেলকে বের করে দেওয়া হয়, কারণ সেই ভাইরাসের কারণে কার্নেলের ছেলেও মারা যায়। তাই কার্নেল থেকে এখন শুধু সব মাঙ্কিদের মারার শখ ধরেছে। এরপর একদিন শেষ পর্যন্ত সেনাবাহিনী কার্নেলের ক্যাম্পে হামলা করে দেয়, যার ফলে কার্নেল এবং তার সব সদস্য মারা যায়। আর সেনাবাহিনীর ব্লাস্টের ফলে পাহাড় থেকে বরফ পড়তে থাকে। তখন সিজার তার সব সাথীদের নিয়ে গাছে উঠে নিজেদের প্রাণ বাঁচায়। এরপর সিজার সবাইকে একটি নতুন জায়গায় নিয়ে আসে, যে জায়গাটার ব্যাপারে তার বড় ছেলে তাকে বলেছিল। সিজার সবাইকে নিরাপদ জায়গায় এনে তো বাঁচিয়ে ফেলে, কিন্তু সে প্রচুর আহত হওয়ার কারণে সিজার দুনিয়া থেকে চলে যায়। এখন আমরা সিজারের মৃত্যুর কয়েক হাজার বছর পরের পৃথিবী দেখতে পাই। পৃথিবীতে এখন মানবজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে। মানুষের অস্তিত্ব এখন শুধু একটি ইতিহাস হয়ে আছে, আর এখনের পৃথিবীতে শুধু মাঙ্কিদের রাজত্ব চলছে। আর এই মাঙ্কিরা বিভিন্ন স্থানে তাদের বিভিন্ন গোত্র প্রতিষ্ঠা করেছে। এমনই মাঙ্কিদের একটি ইগল ওরিয়েন্টেড গোত্র অর্থাৎ একটা ইগল গোত্র ছিল। তারা একটি উৎসব পালন করত, যেখানে গোত্রের সব যুবক বয়সের ছেলেদের উৎসবের একদিন আগে রাতের বেলায় ইগল পাখির বাসা থেকে ডিম আনতে হতো। কিন্তু সেখানে 3টি ডিম থাকলে তারা 2টি ডিম আনতে পারবে। ডিম থেকে বের হওয়া ইগল পাখির বাচ্চাগুলোকে বড় হওয়া পর্যন্ত দেখাশোনা এবং তাদেরকে শিকার করার ট্রেনিং দিত। সেই ইগলরা শিকার করা শেখার পর তারা তাদের মালিকদের জন্য মাছ নিয়ে আসতো। এই গোত্রের মধ্যে একটা ইয়াং মাঙ্কি যার নাম নোয়া, সে তার বন্ধু আনায়া এবং তার বান্ধবী সোনাদের সাথে ইগলের ডিম নেয়ার জন্য জঙ্গলের সবচেয়ে উঁচু স্থানে যায়। তারা সেখানে 3টি ডিম দেখতে পায়। এখন তারা যেহেতু 2টি ডিম তুলতে পারবে, তাই নোয়া একটি ডিম আনায়াকে এবং আরেকটি সোনাকে দিয়ে দেয়, আর নিজে
সেই জায়গার সর্বোচ্চ উঁচু জায়গা তার সামনের পাহাড়টির চূড়ায় উঠে পড়ে আর সে সেখানে ঈগলের হামলা থেকে বেঁচে কোনো মতে একটি ডিম নিয়ে ফেলে। তারপর তারা সেই ডিমগুলোকে নিয়ে যখনই তাদের ঘোড়ার কাছে ফিরে আসে তখন তারা তাদের ঘোড়াগুলোকে ভয়ের অবস্থায় দেখতে পায় এবং সাথে নোয়ার কম্বলটিও সেখানে ছিল না। তখনই তারা বুঝতে পারে তাদের আশেপাশে কেউ আছে, তাই তারা সেই জিনিসটার পিছু নিতে থাকে। এভাবে তারা একটি ট্রেনের টানেলে পৌঁছায়। সেখানে তারা নোয়ার কম্বলটি দেখতে পায়। সোনা সাহস করে দ্রুত কম্বলটি নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় আর সোজা তাদের গোত্রের কাছে পৌঁছে যায়। আসলে এই গোত্রের একটা পুরনো নিয়ম ছিল যে কেউ যেন সেই টানেলের ওপারে না যায়, কারণ তাদের ভয় ছিল সেখানে মানুষ থাকতে পারে। আসলে মানব জাতি বিলুপ্ত হওয়ার পর এখনের মাংকিরা জানতো না মানুষরা দেখতে কেমন। তারা শুধু এখন মানুষকে ভয়ঙ্কর প্রাণী বা বিষধর প্রাণী হিসেবে জানে আর তারা মানুষদের ইকো বলে ডাকতো। তো ঈগলের ডিম আনার জন্য নোয়ার মা খুশি হয়ে যায় আর সে তাকে বলে যে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। আমরা দেখতে পাই তাদের এই পুরো গোত্রের মাংকিরা কিছু বিদ্যুৎ টাওয়ারের উপর গাছের ডালপালা দিয়ে ঘর তৈরি করে থাকছে। নোয়া তার পিতার সাথে দেখা করার জন্য সেখানের সবচেয়ে উঁচু ঘরটিতে আসে, কারণ সমাজের বড় বড় মাংকিরা উঁচু জায়গায় থাকে। নোয়া এসে দেখে যে তার পিতা বাচ্চা ঈগলদের জন্য ঘর তৈরি করছে। তার পিতার কাছে একটি সান ঈগল ছিল যেটা এই সব ঈগলদের বস ছিল, কিন্তু ঈগলটি নোয়াকে পছন্দ করত না। সে তাকে ঠোকর মেরে দেয়। তখনই নোয়ার পিতা নোয়ার কম্বলে লেগে থাকা রক্তগুলো থেকে মানুষের রক্তের ঘ্রাণ পায়। তখন সে নোয়াকে সেই টানেল পার করার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন নোয়া তাকে বিশেষ দেওয়ায় যে সে টানেল পার করেনি, তাহলে এই কম্বল থেকে মানুষের রক্তের ঘ্রাণ কেন আসছে। তো যাই হোক, এরপর নোয়ার পিতা তার বড় ছেলেকে নোয়ার কম্বলটি দেয় এবং সেখানে যে মানুষের রক্ত লেগে আছে তাকে খুঁজে এখান থেকে দূরে তাড়ানোর ব্যবস্থা করতে বলে, যেন সেই ইকো তাদের গোত্রের উপর হামলা করার সুযোগ না পায়। সাথে তিনি তার ঈগলটি তাদের সাথে পাঠিয়ে দেয়। এরপর রাতে নোয়া তাদের মাছের গুদামে কিছু আওয়াজ শুনতে পায়, তাই সেই জিনিসটাকে দেখার জন্য নোয়া গুদামের ভেতর যায়। তখনই হঠাৎ সে লুকিয়ে থাকা একটা মেয়ে মানুষকে দেখতে পায়। মেয়েটি নোয়াকে দেখতেই তাকে ধাক্কা মেরে জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর ধাক্কা দেওয়ার ফলে নোয়া যে ঈগল পাখির ডিমগুলো এনেছিল সেগুলো ভেঙে যায়। তাই সে আনায়া এবং সোনাকে বলে আমার থেকে সকাল হওয়ার আগে আরেকটি ডিম খুঁজতে হবে। এরপর সে তার ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। রাস্তায় সে কিছু মাংকিদের আওয়াজ শুনতে পায়। সাথে অদ্ভুত ব্যাপার, সেখানে বিদ্যুৎ চমকাচ্ছিল। নোয়া সেই জায়গায় যায় এবং সে দেখে সেখানে একটা মাংকি মৃত পড়েছিল, যে কিনা মুখে মাস্ক এবং বর্ম পরেছিল। তখনই সেখানে তার বড় ভাই আহত অবস্থায় এসে তাকে বলে এমন আরো আসছে। এটা বলে তার ভাই মারা যায়। কেউ যেন তার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছে। সে মাংকির মতো আরো মাংকি আসার আগেই নোয়া সেখানে পাশের একটি ঝোপে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে কিছু মাংকিদের দল আসে। সামনে তাদের কমান্ডার ছিল যার নাম সিলভা। সে তার দলের একজনকে মৃত দেখে রেগে যায়। তখনই তারা নোয়ার ভাইয়ের লাশের পাশে মানুষের রক্ত লেগে থাকা সেই কম্বলটি দেখতে পায়। আসলে তারা কম্বলে যার রক্ত লেগে আছে তাকে খুঁজছে। সেখানে তারা নোয়ার ঘোড়াটি পেয়ে যায়। নোয়ার গোত্রটি খোঁজার জন্য তার কাছে থাকা এক ধরনের লাঠি, যেটার আগায় একটি প্রক্রিয়ায় বিদ্যুৎ তৈরি হতো, সেটা দিয়ে সে নোয়ার ঘোড়াকে কারেন্ট দিয়ে সেটার পিছু করে তারা ঈগল গোত্রের কাছে পৌঁছে যায়। তারা সেখানে এসে তাদের সব ঘরে আগুন লাগিয়ে দেয় এবং সবাইকে বন্দি করতে থাকে। নোয়া সেখানে এসে তার পিতাকে বাঁচানোর জন্য জ্বলতে থাকা টাওয়ারে উঠে পড়ে। তখন কমান্ডার সিলভা তাকে সেখানে যেতে দেখে ফেলে। নোয়া তার পিতার ঘরটিতে এসে তার বাবার সাথে সব ঈগলদের খুলে বাঁচিয়ে ফেলে, কিন্তু তখন সেখানে সিলভা এসে যায় এবং নোয়ার পিতার সাথে তার লড়াই বেজে যায়। কিন্তু নোয়া অনেক চেষ্টা করার পরও সে কমান্ডার সিলভা থেকে তার বাবাকে বাঁচাতে পারেনি। উল্টো সিলভা নোয়ার সাথে লড়াই করে তাকে টাওয়ার থেকে বাহিরে ছুড়ে মারে। তখনই নোয়া কারেন্টের তার ধরে ঝুলে যায় আর সিলভা তার লাঠির মাধ্যমে তারের মধ্যে কারেন্ট দেওয়ার আগে বলে রাজা সিজারের জন্য। এটা বলে সে তারের মধ্যে কারেন্ট লাগিয়ে দেয়, যার ফলে নোয়ার হাত থেকে তার ছুটে যায় এবং সে সোজা নিচে পড়ে যায়। এখন কমান্ডার সিলভা কথাটি কেন বলল আমরা পরে বুঝতে পারবো। তো এরপর সকালে যখন নোয়ার জ্ঞান ফিরে তখন সে দেখে সেই মাংকিরা তাদের বাড়িঘর সব ধ্বংস করে দিয়েছে এবং সেই মুখোশধারী মাংকিরা তাদের গোত্রের সব মাংকিদের নিয়ে গিয়েছে। এখানে সে ছাড়া আর কেউ নেই। নোয়া সেখানে সিলভার সেই লাঠিটি পায়, যেটা কিনা এখন খারাপ হয়ে গিয়েছে। সে তার বাবার সান ঈগলকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে, তাই সে সেখানে যায় আর সেখানে গিয়ে সে তার বাবার লাশকে দেখতে পায়। নোয়া মনে কষ্ট নিয়ে সেখানে বসে পড়ে। তারপর সে তাকে দাফন করে দেয় আর কসম করে বলে আমি আমার গোত্রকে আবার ফিরিয়ে আনবো। এরপর সে তার পিতার সান ঈগলটির পিছু করে তার গোত্রের মাংকিদের খোঁজার জন্য এবং জীবনে প্রথমবার সাহস করে টানেলকে পার করে ফেলে। আমরা দেখতে পাই টানেলের ওপাশের জায়গাটিতে প্রচুর বিল্ডিং রয়েছে, যেগুলো কিনা এখন জঙ্গলে পরিণত হয়েছে। সেখানে একসময় মানুষরা থাকতো। নোয়া কিছু দূর যাওয়ার পর একটি জায়গায় সে তার মায়ের কম্বলটি দেখতে পায়।
কিন্তু কিছুক্ষণ পর সেখানে ঝড়ো হাওয়া শুরু হয়, তাই নোয়া জঙ্গলে আগুন জ্বালিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার চোখ খুলে তখন সে সান ঈগলকে তার হাতে আনার জন্য গান গাইতে থাকে, কিন্তু সান ঈগল তাকে ঠোকর মেরে চলে যায়। আসলে এই ঈগলদের কন্ট্রোল করার জন্য কিছু গানের সুর শিখতে হতো। যাই হোক, নোয়া ঈগলটির পিছু করে একটি ঘন জঙ্গলে পৌঁছায় আর সে সেখানে ধোঁয়া দেখতে পায়। যখনই সে ধোঁয়ার কাছে পৌঁছায় তখনই সে একটা গর্তে পড়ে একটা আন্ডারগ্রাউন্ড স্থানে পৌঁছায়। এখন তার কাছে যেহেতু সেই বৈদ্যুতিক লাঠিটি ছিল, তাই সেখানে লুকিয়ে থাকা একজন বুদ্ধিমান বৃদ্ধ মাংকি তাকে সেই মুখোশধারী মাংকি মনে করে বসে। তখন নোয়া তাকে সব সত্যি কথা বলে দেয়। নোয়ার সত্যিটা জানার পর সেই মাংকি তার নাম রাকা বলে এবং সে আরো বলে সেই মুখোশধারী মাংকিরা তার গোত্রকেও ধ্বংস করে দিয়েছে আর সে এখানে একা থাকে। তার গলায় সিজারের চিহ্নযুক্ত একটি লকেট রয়েছে। এরপর সে নোয়াকে তার সংরক্ষণ করে রাখা কিছু কিতাব দেখিয়ে বলে এই চিহ্নগুলোর একটি অর্থ আছে আর আমাদের রাজা সিজারের সময়ের মাংকিরা এই চিহ্নগুলো জানতো। সিজারের নাম শুনতেই নোয়া তাকে বলে যে মাংকিরা আমাদের গোত্রে হামলা করেছিল তারা এই সিজারের নাম ধরেই সবকিছু ধ্বংস করছিল। নোয়া তাকে সিজারকে জিজ্ঞেস করে, তখন রাকা বলে সেই শয়তানরা সিজারের মূল শিক্ষাকে বদলে ফেলেছে। রাকা আরো বলে সিজার তাদের পূর্বপুরুষ ছিল, সে তাদের বানর হওয়ার মহত্ব বুঝিয়েছে। সিজার বলেছিল সব মাংকি একসাথে থাকা মানে একটা মজবুত হাত হওয়া, আর রাকা এই নিয়মটাই পালন করে এসেছে। তখনই রাকা বুঝতে পারে একটা মেয়ে মানুষ নোয়ার পিছু করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে, তাই রাকা তার সেফটির জন্য নোয়ার সাথে তার যাত্রায় অংশগ্রহণ করে। এরপর তারা রাত কাটানোর জন্য একটি জায়গায় আগুন জ্বালিয়ে বসে পড়ে। তখনই সেখানে সেই মেয়েটা চলে আসে। রাকা তাকে খাওয়ার জন্য দুইটা আপেল দিয়ে তাদের দুইজনের নাম বলে। রাকা নোয়াকে বলে মানুষরা এখন আগের মতো শক্তিশালী নয়। একটা সময় ছিল যখন তারা কথা বলতে পারতো, কিন্তু এখন তাদের অবস্থা শুকুরের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। এখন বেশি ঠান্ডা হওয়ার কারণে রাকা নোয়ার কম্বলটি মেয়েটিকে দিতে বলে। তখন নোয়া বলে কম্বলটি আমার জন্য অনেক বিশেষ, আমি এটা দিতে পারবো না। তখন রাকা তাকে বোঝায় যে মানুষদের ঠান্ডা লাগে, তাই নোয়া তার মায়ের কম্বলটি তাকে দিতে দেয়। এর পরের দিন সকালে তারা তিনজন একসাথে আবার যাত্রা শুরু করে। তারা কিছু পথ অতিক্রম করে একটি স্থানে পৌঁছায় যেখানে অনেক জেব্রা এবং কিছু মানুষ ছিল যাদের অবস্থা এখন খুবই খারাপ, অর্থাৎ তারা এখন জঙ্গলি মানুষ হয়ে গিয়েছে। মানুষদের এমন অবস্থা দেখে সেই মেয়েটির চোখে জল এসে যায়। নোয়া মেয়েটিকে সেই মানুষদের কাছে দেওয়ার আগে রাকা তার গলায় থাকা লকেটটি নোয়াকে দিয়ে সিজারের শিক্ষার উপর চলতে বলে। ঠিক সেই সময় কমান্ডার সিলভা তার বানর সৈনিকদের সাথে মানুষদের উপর আক্রমণ করে তাদের বন্দি করতে থাকে। সেই মেয়েটা তাদের থেকে পালানোর অনেক চেষ্টা করে আর নোয়া সেই মাংকিদের অত্যাচার দেখে সেই মেয়েটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং এরপর নোয়া সেই মেয়েটিকে খুঁজতে শুরু করে। তখনই সেই মেয়েটা ঝোপের মধ্যে থেকে দাঁড়িয়ে নোয়ার নাম ধরে তাকে ডাকে। তখন নোয়া সিলভা আসার আগেই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে এবং রাকার সাথে সেখান থেকে পালিয়ে যায়। পেছনে কমান্ডার সিলভা প্রচন্ড রেগে যায়। এরপর নোয়ারা একটি জায়গায় থামে। নোয়া রাকাকে অবাক করে দিয়ে বলে মেয়েটা কথা বলতে পারে, কিন্তু রাকা তার কথাই বিশ্বাস করে না। তখনই সেই মেয়েটা বলে আমার নাম মেয়ে। নোয়া আর রাকা অবাক হয়ে এমন ভাবে তাকিয়েছিল যে কোনো মানুষ শিম্পাঞ্জিকে বলতে শুনেছে। তারা পুরোপুরি অবাক হয়ে যায়। তখনই সেই মেয়েটা নোয়াকে বলে সে জানে তার গোত্রের মাংকিরা কোথায় বন্দি আছে। তো সেই রাতে নোয়া বৈদ্যুতিক লাঠিটি ঠিক করে ফেলে। এর পরের দিন তারা আবার যাত্রা শুরু করে এমন একটা জায়গা খুঁজতে থাকে যেখানে তারা অবস্থানও করতে পারবে, সাথে তাদের বদলাও নিতে পারবে। কিছুক্ষণ পর তারা একটি নদীর কিনারায় পৌঁছায় আর সেখানে থাকা একটা কাঠের সেতু দিয়ে তারা নদী পার করতে থাকে। তখনই সিলভা তার সৈন্য নিয়ে তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। এরপর তাদের সাথে হাতাহাতিতে মেয়ে পানিতে পড়ে যায়, কিন্তু সে একটা জাল ধরে থাকে। তখন রাকা তাকে বাঁচানোর চক্করে নিজেও পানির স্রোতে আটকে যায়। তখনই সে নোয়াকে বলে সাথে থাকবে তো বেঁচে থাকবে। তখন সিলভা তাদের সেই জালের রশিটি কেটে দেয়, যার ফলে রাকা পানির স্রোতের সাথে চলে যায়। কমান্ডার সিলভা নোয়া আর মেয়েকে ধরে সমুদ্রের তীরে এমন একটা স্থানে আনে যেখানে প্রক্সিমাস সিজারের রাজ চলছে। আমরা দেখতে পাই তাদের এই কিংডম একটা বিশাল পুরনো জাহাজের মধ্যে গড়ে উঠেছে। নোয়া এই কিংডমকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এখানে বাকি বিভিন্ন গোত্র থেকে আনা সব মাংকিরা ছিল। আমরা দেখতে পাই সেখানে সব মাংকিরা বহু বছর আগে মানুষের পরমাণু হামলা থেকে বাঁচার জন্য যে বাংকারগুলো তৈরি
তৈরি করেছিল সেখানের দরজায় তারা নিজেদের তৈরি বোমা লাগাচ্ছে, যেন তারা সেই দরজাটা উড়িয়ে দিতে পারে আর ভেতরে থাকা মানুষদের প্রযুক্তি হাতিয়ারগুলো নিতে পারে। সাথে সমুদ্রের পানি ভেতরে না যাওয়ার জন্য তারা বাঁধ তৈরি করে রেখেছে। নোয়া সেখানে সুনা এবং তার মাকে দেখতে পায়। নোয়া তার মাকে দেখে মনে একটু শান্তি পায়। অন্যদিকে মেয়েকে একটা রুমে পাঠানো হয়। সেখানে মেয়ের সাথে তার মতো কথা বলতে পারে এক লোকের সাথে দেখা হয়, যার নাম ট্রেভেথান। আর সেই কারেন্টযুক্ত লাঠিগুলো এই বানিয়েছিল এবং সে প্রক্সিমাস সিজারকে মানুষদের ইতিহাসের বইপত্র পড়ে শোনায়। আর এই বইগুলোর কারণেই প্রক্সিমাস মানুষদের বড় বড় আবিষ্কার সম্পর্কে জানতে পারে। ওদিকে বাহিরে প্রক্সিমাস বাহিরে এসে বাংকারের দরজা খোলার আদেশ দেয়। এখন সব মাংকিরা দরজায় লাগানো লোহার শিকলগুলো টানতে থাকে, সাথে বোমাগুলোও ফাটানো হয়। কিন্তু দরজা এত মোটা এবং এত মজবুত হওয়ার কারণে তাদের সকল শিকল ভেঙে যায়, কিন্তু দরজা সামান্য নড়ে না। তাই প্রক্সিমাস কাল আবার চেষ্টা করার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর মেয়ে ট্রেভেথানকে বলে প্রক্সিমাস বাংকার দরজা খুলে ফেললে সে মানুষদের তৈরি সমস্ত প্রযুক্তি আর হাতিয়ার পেয়ে যাবে, যার ফলে সে বেঁচে থাকা অল্প কিছু মানুষদেরও মেরে ফেলবে এবং নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। আর এটা শুনে ট্রেভেথান রেগে যায় এবং তাকে বলে এখন এই পৃথিবী বানরদের, তারা তাদের সাম্রাজ্য স্থাপিত করেছে। এরপর সেই মেয়েকে গোসল করে প্রস্তুত হতে বলে। এর কিছুক্ষণ পর প্রক্সিমাস মেয়ে আর নোয়াকে তার সাথে খাবার টেবিলে নিয়ে আসে। নোয়া সেখানে আনায়াকে দেখতে পাই। প্রক্সিমাস তাদের বলে ইভুলেশন হতে 1000 বছর লেগে যায়, আর আমি যদি বাংকারের মধ্যে থাকা প্রযুক্তিগুলো পেয়ে যাই তাহলে সেই ইভুলেশনকে আমি বেঁচে থাকতে করতে পারবো। এরপর আমিও মানুষদের মতো বাতাসে, পানিতে এবং মাটিতে দ্রুত চলতে ও উড়তে পারবো। তারপর সে নোয়াকে বোঝায় মানুষদের থেকে বেশি বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ ছিল না। এখানে নোয়া মানুষদের সত্যিটা জানতে পারে, কারণ সে এতদিন জানতো মানুষ শুরু থেকেই বোকা হতো। তারপর প্রক্সিমাস মেয়েকে বলে যে তাদের সাথে দেখা করার আগে সে মানুষদের সাথেই থাকতো। এটা শুনে নোয়া চমকে যায়, কারণ নোয়া থেকে লেগেছিল মেয়ে কখনো মানুষদের এলাকায় থাকেনি, আর এই কথাগুলো মেয়ে তাকে বলেনি। প্রক্সিমাস মেয়েকে বলে সে জানে মেয়ে এখানে সেই বাংকারের মধ্যে যাওয়ার জন্য এসেছে, আর তাই তো সে প্রথম থেকে নোয়ার পিছু করছিল। প্রক্সিমাস মেয়েকে বাংকারে ঢোকার প্ল্যান জিজ্ঞেস করে, কিন্তু মেয়ে তাকে কিছু বলে না। এরপর প্রক্সিমাস নোয়াকে বলে তুমি অনেক বুদ্ধিমান বানর, কেননা তুমি বৈদ্যুতিক লাঠিটি নিজে থেকেই ঠিক করে ফেলেছো, তাই তোমাকে আমার দরকার। আর তোমাকে মেয়ে কি বাংকারে যাওয়ার রাস্তা বলেছে? নোয়া বলে না, সে আমাকে কিছু বলেনি। এরপর প্রক্সিমাস নোয়াকে এক পাশে নিয়ে বোঝাতে থাকে মানুষরা বিশ্বাসঘাতকতা করে, এরা আমাদের আবার খাঁচায় বন্দি করার চেষ্টা করছে, কিন্তু বাংকারের ভেতর থাকা প্রযুক্তির সাহায্যে আমি এদের ধ্বংস করে মাঙ্কিদের অখণ্ড সাম্রাজ্য স্থাপিত করব। তাদের কথাবার্তা শেষ হওয়ার পর নোয়া বাহিরে এসে বসে পড়ে, আর সে তার সানিগলকে বলে সে প্রক্সিমাসের হাত থেকে তার গোত্রকে উদ্ধার করতে পারবে না। এটা বলে সে হতাশ হয়ে পড়ে। তখন নোয়া সিজারের চিহ্নযুক্ত লকেটটি দেখে তার মনে এক ধরনের সত্যের জন্য লড়াই করার অনুভূতি জেগে ওঠে। তখনই সানিগল নোয়ার অনুভূতিগুলো বুঝতে পেরে নিজে নিজেই তার হাতে বসে যায়, আর এই দৃশ্যটা দেখে নোয়ার মা থেকে গর্ব হয়। তো সেদিন রাতে নোয়া মেয়ের কাছে এসে বলে তুমি শুরু থেকে আমাকে মিথ্যা বলে এসেছো, কিন্তু আমি শুধু এটা জানতে চাই তুমি বাংকার থেকে কি চাও। তখন মেয়ে বলে সে সেখানে রাখা কিতাবগুলো চাই, যেটার সাহায্যে মানুষরা বলার শক্তি আবার ফিরে পাবে। মেয়ে আরো বলে মানুষদের বানানো ভাইরাসটি আজ বানরদের বুদ্ধিমান্ত করেছে, কিন্তু সেই ভাইরাস মানুষকে শেষ করেছে। এরপর মেয়ে শেষ পর্যন্ত নোয়াকে বলে সে বাংকারের মধ্যে যাওয়ার রাস্তা জানে। এরপর নোয়া সুনা আর আনায়াকে পাহাড়ে চড়ার জন্য রাজি করায়, কিন্তু আনায়া মানা করে দেয় কারণ তার থেকে ভয় লাগছিল। কিন্তু পরে সে নিজে থেকেই তাদের কাছে এসে যায়। মেয়ে প্রথমে সবার থেকে লুকিয়ে পানি আটকানো সেই বাঁধের নিচে বোম লাগিয়ে দেয়, কিন্তু তখন ট্রেভেথান সেখানে এসে যায়। আর যখন মেয়ের বুঝানোর পরও ট্রেভেথান রাজি হয় না আর সে প্রক্সিমাসকে সব বলতে যায়, তখন মেয়ে তার গলা টিপে তাকে মেরে ফেলে। তারপর নোয়া তার লাশকে সমুদ্রে ফেলে দেয়। এরপর তারা ফাইনালি পাহাড়ে চড়ে বাংকারের পেছন সাইডে চলে আসে। আসলে বাংকারকে ঠান্ডা রাখার জন্য সেখানে 3টি বড় বড় এক্সস্ট ফ্যান লাগানো হয়েছে, কিন্তু সময়ের সাথে সেগুলো এখন ধ্বংস হয়ে গিয়েছে। তারপর তারা নিজেদের মশাল জ্বালিয়ে বাংকারে প্রবেশ করে। চারপাশের সবকিছু প্রথমবার দেখছে মাঙ্কিরা, কিন্তু মেয়ে জানে তার থেকে কি নিতে হবে। সে একটা স্থানে যায় যেখানে একটা হার্ড ড্রাইভ ছিল। হয়তো সেই হার্ড ড্রাইভের মধ্যে এমন কিছু তথ্য বা কিছু একটা রয়েছে যেটা মেয়ে নিতে চাই, কারণ তার থেকে এটা এখন অতি প্রয়োজন। অন্যদিকে বাংকারের চারপাশে নোয়ারা ঘুরে সব দেখতে থাকে। তারা মানুষদেরই তৈরি করা এক একটা জিনিস দেখছে যেগুলো সত্যি অবাক করার মতো। সেখানে তারা বাচ্চাদের কিছু বই পায়, যেখানে তারা দেখতে পায় যে কিভাবে মানুষরা তার প্রজাতি বানরদের খাঁচায় বন্দি করে রাখে। নোয়া এতদিন জানতো প্রথমে মানুষ আর
মাঙ্কিরা একসাথে কাজ করত আর থাকতো, কিন্তু এখন তাদের 3 জন থেকে মেয়ের উপর সন্দেহ হয়। এরপর মেয়ে ভেতর থেকে বাংকারের দরজা খুলে দেয়। তখনই প্রক্সিমাস তার লোক আর ঈগল গোত্রের মাঙ্কিদের নিয়ে সেই বাংকারে প্রবেশ করে। আসলে সে জানতো মেয়ে কোনো একটা প্ল্যান করে রেখেছে আর এটারই অপেক্ষা প্রক্সিমাস করেছে। কিন্তু সিচুয়েশন এখন চরম গরম হতে চলেছে, কারণ প্রক্সিমাস সোনার গলায় ছুরি রেখে নোয়াকে জিজ্ঞেস করে মেয়ে বাংকারের মধ্যে তার বিরুদ্ধে কি পরিকল্পনা করেছে। নোয়া কোনো জবাব না দেওয়ার কারণে প্রক্সিমাস তার লোক লাইটিংকে সোনাকে হত্যা করার নির্দেশ দেয়। লাইটিং সোনাকে কিছু করার আগেই মেয়ে তার বুকে গুলি করে দেয়। লাইটিং সেখানেই মারা যায়। গুলির আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে যায়। তখন প্রক্সিমাস মেয়েকে এমন আরো অস্ত্রের ব্যাপারে জিজ্ঞেস করে আর এর বদলে সে মেয়েকে যেতে দিবে। এখন সব হাতিয়ার প্রক্সিমাস না পাওয়ার জন্য মেয়ে নোয়ার গোত্রের কোনো মাঙ্কিদের পরোয়া না করেই সেই পানির বাতিতে লাগানো তার বোমটিকে ব্লাস্ট করে দেয়, যার ফলে পানি বাংকারের মধ্যে আসতে শুরু করে। তখন সব মাঙ্কিরা বাঁচার জন্য বাংকারের মধ্যে ঢুকে পড়ে। নোয়া তার গোত্রের সবাইকে উপরে চড়তে বলে। তখন কমান্ডার সিলভা নোয়াকে মারার চেষ্টা করে, কিন্তু নোয়া তার থেকে পালিয়ে তাকে একটা কায়দায় পাইপের মাঝে আটকে দেয় যেন সে পানিতে ডুবে মারা যায়। সে মারা যাওয়ার পর নোয়া সেখান থেকে বের হয়ে আসে যেখান দিয়ে সে বাংকারে ঢুকেছিল। তার পুরো গোত্রের মাঙ্কিরা বেঁচে গিয়েছে, কিন্তু সেখানে প্রক্সিমাস নোয়াকে হামলা করে তাকে আধমরা করে দেয় আর প্রক্সিমাস সবাইকে তার সামনে ঝুঁকতে বলে। তখনই নোয়া তার পুরো শক্তি দিয়ে তার গোত্রের ঈগল গান গাইতে শুরু করে আর তাকে দেখে তার গোত্রের সবাইও ঈগল গান গাইতে শুরু করে, যার ফলে তাদের সব ঈগল প্রক্সিমাসের উপর হামলা করে তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, যার ফলে প্রক্সিমাস মারা যায়। এরপর সানি গোলটি নোয়ার হাতে এসে যায়। এরপর তারা সবাই তাদের গ্রামে আসে এবং নিজেদের ঘরদের আবার নতুন ভাবে তৈরি করতে থাকে। নোয়া এখন তার পিতার মতো ঈগলদের বাসা তৈরি করে নোয়ার সাথে দেখা করতে আসে। নোয়া তাকে জানায় প্রক্সিমাস তাকে সত্যি কথা বলেছিল যে মানুষদের কখনোই বিশ্বাস করতে নেই, আর সত্যি তো মেয়ে সেটার পরিচয় দিয়েছিল পানির বাঁধ ভাঙার সময়। মেয়ে নিজের সাথে একটা বন্দুক নিয়ে এসেছে নিজের সেফটির জন্য। নোয়া বলে রাকা আর সিজার চাইতো মানুষ আর মাঙ্কিরা একসাথে থাকুক, আর এটা কি সম্ভব? কিন্তু মেয়ের কথা শুনে আমরা বুঝতে পারি সে কখনো মাঙ্কিদের মানুষের জায়গা নিতে দিবে না, তবে তারা একসাথে বসবাস করতে পারবে নাকি সেটা সে জানে না। এরপর নোয়া সিজারের চিহ্নযুক্ত লকেটটি মেয়েকে দিয়ে বলে এটা বিশেষ লকেট, সেটা নিয়ে মেয়ে সেখান থেকে চলে যায়। এরপর মেয়েকে আমরা একটা জায়গায় দেখতে পাই যার কাছে সেই ড্রাইভটির মতো ডিভাইসটি ছিল। মেয়ে সেখানে স্যাটেলাইট স্টেশনের সামনে এসে কিছু মানুষদের হাতে ড্রাইভটি দিয়ে দেয়, আর সেই মানুষগুলো এই স্টেশনে এক প্রকার কোয়ারেন্টাইনে ছিল, অর্থাৎ তারা বাহিরের দুনিয়ার সাথে সব কানেকশন বিচ্ছিন্ন রেখেছে, আর সেই কারণেই হয়তো সেই ভাইরাসটা তাদের মধ্যে ছড়ায়নি। যাই হোক, তারা সেই ড্রাইভটি নিজেদের সিস্টেমে লাগিয়ে সিগন্যাল পাঠানোর জন্য সেখানে উপস্থিত পুরনো স্যাটেলাইটগুলোকে রিঅ্যাক্টিভ করে দেয় এবং দূরে থাকা অন্যান্য মানুষদের সাথে কন্ট্যাক্ট করে। আমরা দেখতে পাই শুধু তারা নয়, বরং পৃথিবীর বেশ কিছু জায়গায় বহু মানুষ লুকিয়ে বসবাস করছে যারা ঠিক অন্য মানুষদের বার্তার অপেক্ষা করছে, অর্থাৎ মানুষদের কাছে আরো একটি আশা আছে যেখানে মানুষরা নতুন করে আবার সবকিছু শুরু করতে পারবে। এরপর আমরা দেখতে পাই নোয়া তার মাকে এমন একটা স্থানে নিয়ে যায় যেখানে একটা বড় টেলিস্কোপ রয়েছে, আর সেই টেলিস্কোপের মাধ্যমে নোয়ার মা আকাশের তারাগুলো দেখতে থাকে। আর একই সময়ে নোয়া আর মেয়ে দুজনেই আকাশের দিকে তাকিয়েছিল। নোয়ার চেহারা দেখে বুঝতে পারি তারা শীঘ্রই মানুষদের মতো শিক্ষা অর্জন করবে। অন্যদিকে মেয়ে যে কখনোই এই অ্যাপসগুলোকে মেনে নিতে পারবে না। আর সামনে কি হতে চলেছে সেটার জন্য আমাদের পরবর্তী পার্টের অপেক্ষা করতে হবে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে রেখো, কারণ এখন থেকে এই চ্যানেলে বড়সড় মুভি সিরিজগুলো আসতে চলেছে যা একেবারেই মিস করা যায় না। তাই সাবস্ক্রাইবটা করে রেখো। সবাই ভালো থাকো, সুস্থ